নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই বলে দিই, থাম্বনেইল বা টাইটেলে যে লেখাটা লেখা আছে সেটার ব্যাপারে আপনাদের অবশ্যই বলবো। তবে তার আগে একটু বলে নিই, এদিন আমাদের হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল, তাই ছেলেকে নিয়ে কাঁথি থেকে বেলদায় সকাল 10:30-11টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম। বাড়িতে যেহেতু রান্নাবান্না কিছু করেছিলাম না, তাই এসেই এখানে একটা হোটেলে ঢুকে ভাত খেতে বসেছিলাম। আর তখন বাসন্তী পুজোর ভাসান চলছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা পৌঁছে গিয়েছিলাম স্টেশনে। আসল কথাটা এবার আপনাদের বলি। তো আগের বার যখন হায়দ্রাবাদের সোমকে চেকআপের জন্য নিয়ে গিয়েছিলাম, তখনই ডাক্তার বলে দিয়েছিলেন 2 মাস পর ওকে আবার চেকআপের জন্য নিয়ে যেতে হবে। তাই তখন থেকেই সোমের বাবা টিকিটগুলো কেটে রেখেছিল। কিন্তু যে সময় হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল, সেই সময় 4-5 দিন আগে সোমের বাবার সাথে আমার হয়ে যায় ঝগড়া। আর অ্যাঙ্গার ইস্যুসের প্রবলেমটা তো প্রথম থেকেই আমার বাবার কাছ থেকে আমার মধ্যেও আছে। যাই হোক, ওই সময়টাতে এতটা পরিমাণ রাগ হয়েছিল যে হায়দ্রাবাদ যাওয়ার টিকিটগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছিলাম। তবে পরে জেনেছিলাম টিকিট হারিয়ে গেলে নাকি থানায় গিয়ে প্রথমে ডায়েরি করতে হয়, তা না হলে ডুপ্লিকেট টিকিট ইস্যু করা যায় না। তবে যখন এটা জেনেছিলাম তখন হাতে পর্যাপ্ত পরিমাণ সময়ও ছিল না এসব করার। তাই বেলদা স্টেশনে পৌঁছে প্রথমেই টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলাম। তখন জেনেছিলাম যে ফোনে থাকা এসএমএসটা দিয়েও ট্রাভেল করা যায়। যাই হোক, শেষমেশ ট্রেনে উঠে পড়লাম। সে সময় মারাত্মক পরিমাণ গরমও পড়েছিল, আর বেলদা স্টেশন ওই দিন পুরোপুরি ফাঁকা ছিল। আর ট্রেন লাইনগুলো গরম হয়ে তেতে পুড়ে এত পরিমাণ গরম হাওয়া উঠছিল যে সেখানে বসাই দায় হয়ে উঠছিল। মনে হচ্ছিল এক্ষুনি যদি ট্রেনে উঠতে না পারি তাহলে এখানেই হয়তো অজ্ঞান হয়ে পড়ে যাব। যাই হোক, ওই দিন রাতে ডিনারের জন্য 2টো বিরিয়ানি অর্ডার করেছিলাম। আর ট্রেনে যে সমস্ত ভাতের থালিগুলো পাওয়া যায় সেগুলোর থেকে এই বিরিয়ানিটা অনেকটাই ভালো ছিল। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ার জন্য সকাল সকাল একদম ঘুম ভেঙে গিয়েছিল। আর উঠেই দেখি সামনে একজন চা নিয়ে এসেছে, তাই কোনো মতে ব্রাশ টাশ করে এসে আগেই একটা চা নিয়ে নিলাম। বিস্কুট, কেক এগুলো তো সঙ্গে ছিলই। আগের দিন যখন ট্রেনে উঠেছিলাম তখন নিজের সিটটা খুঁজে লাগেজপত্র গুছিয়ে নিয়ে একটু সহজ হয়ে বসতে না বসতেই সন্ধে হয়ে এসেছিল। তাই আর আগের দিন রাতের বেলায় বাইরের দৃশ্যগুলো চোখে পড়েনি। যাই হোক, চা খাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই সৌম্য উঠে পড়েছিল, আর আমি একটা ব্রেকফাস্টের প্যাকেটও নিয়েছিলাম। এটাতে ছিল ইডলি, বড়া আর ধোসা। আর ব্রেকফাস্ট করতে করতেই বাইরের দিকে তাকিয়ে দেখলাম তখন আমরা গোদাবরী নদী পার করছি। এর আগেও যে কবার হায়দ্রাবাদ গেছি এসছি, প্রতিবারই যাতায়াতের পথে দেখেছি গোদাবরী নদীর কাছাকাছি এলে লোকজন ট্রেনের জানলা বা দরজা দিয়ে কয়েন ছুঁড়ে দেন মা গঙ্গাকে প্রণাম করে। একই নদীটা অনেকটা চওড়া, তার উপরে মাঝখান থেকে অনেকটা জায়গা জুড়ে চড়া পড়ে আছে। সেটা আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি গোদাবরী নদী কতটা চওড়া। এর আগে যতবার হায়দ্রাবাদ গেছি প্রতিবারই মা আমাদের সঙ্গে ছিল, আর এইটা প্রথমবার ছিল যখন আমি একাই ছেলেকে নিয়ে হায়দ্রাবাদ যাচ্ছিলাম। ওই দিন আমাদের ট্রেন ছিল 2.5 ঘন্টা মতো লেট। মানে যেখানে আমাদের 5টা 5:30টায় ট্রেন থেকে নামার কথা, সেখানে আমাদের ট্রেন থেকে নামতে প্রায় রাত 8টা মতো বেজেছিল। যাই হোক, ওই দিন দুপুরে 2টো চিকেন ভাত অর্ডার করেছিলাম সোমের আর আমার জন্য। আর লাঞ্চ সেরে নিয়ে আবারও মা ছেলে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এরপরে সেকেন্দ্রাবাদে গাড়ি ঢুকতেই অর্ধেকের বেশি ট্রেন কিন্তু খালি হয়ে গেছে। ওই সময়টাতে বেশ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে গরম পড়েছিল, আর আমাদের এসি কামরার টিকিট কাটা ছিল, তাই আসতে কোনো অসুবিধে হয়নি। তবে ভাবছিলাম যে হায়দ্রাবাদে নামলে আমাদের কি অবস্থা হবে, কারণ হায়দ্রাবাদ হলো পাহাড়ি জায়গা, তাই সেখানে তুলনামূলকভাবে গরমটা বেশিই হবে। সোমের বাবা এখানে ট্রেন ঢোকার আগে থেকেই কিন্তু স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করছিল। আর আমরা এখন নেমে পড়েছি, আর এখন অটো ধরে চলে যাব সোমের বাবাদের রুমে। প্রায় 28 থেকে 30 ঘন্টা মতো ট্রেনে জার্নি করেছিলাম, তাই ওই দিন আর রুমে পৌঁছে কোনো ভিডিও বানাইনি। তবে পরের দিন সকালে ঘুম থেকে উঠে সোমের বাবাকে বললাম, চলো একটু বাইরে থেকে হেঁটে আসি। সোম তখনও ঘুমোচ্ছিল। অনেক ডাকাডাকির পরেও যখন উঠলো না, তখন ভাবলাম যে ওকে ছাড়াই যাই। ওখানে সোমের বাবাদের রুমের ঠিক পাশেই একটা জায়গায় ঘোড়াদের ট্রেনিং করানো হয়। এই যে পাঁচিল দিয়ে ঘেরা জায়গাটা দেখছেন, এখানেই হয় ঘোড়াদের ট্রেনিং। তবে দুর্ভাগ্যবশত ওই দিন কিন্তু ঘোড়াদের ট্রেনিং করানো হচ্ছিল না, তাই মাঠটা ফাঁকাই পড়েছিল। অন্য কোনো দিন যদি সম্ভব হয় আপনাদের অবশ্যই দেখাবো। এরপর আমরা হাঁটতে হাঁটতে পুলিশ গ্রাউন্ডের দিকে যাচ্ছিলাম। এই যে দেখুন, এখানে লেখা রয়েছে মাউন্টেড পুলিশ হায়দ্রাবাদ সিটি, আর ঘোড়াদের ছবি দেওয়া আছে। এটাই হলো সেই ঘোড়াদের আস্তাবল।
ভিডিওতে তো পরিষ্কার দেখাই যাচ্ছে না, তবে সামনে থেকে আমি দেখেছিলাম এই যে ছোট ছোট ঘরগুলো করা আছে এগুলোর ভেতরেই কিন্তু ঘোড়াদেরকে রাখা আছে। যাই হোক, এই স্টেবলটা পেরিয়ে বাম দিক বরাবর হেঁটে একটু এগিয়ে গেলেই সামনে রয়েছে পুলিশ গ্রাউন্ড, যেখানে পুলিশদের ট্রেনিং করানো হয়। এই পুলিশ গ্রাউন্ডটা সাধারণত স্টেডিয়াম হিসেবে ইউজ করা হয়, আর প্রতিদিন সকালবেলায় বাচ্চা থেকে বড় প্রত্যেকেই শয়ে শয়ে লোক এখানে এসে ভিড় করে মর্নিং ওয়াক, শরীরচর্চা, খেলাধুলো এইসব করার জন্য। পুলিশ স্পোর্টস কমপ্লেক্স লেখা এই যে স্তম্ভটা, সেখান থেকেই শুরু হয়ে যাচ্ছে পুলিশ গ্রাউন্ডের এরিয়া। পুলিশ গ্রাউন্ডে রাস্তার ধারে সারি সারি অনেক গাছ লাগানো আছে, আর তার ভেতর দিকটায় আছে বড় একটা মাঠ। তবে সেই ভেতরের মাঠটাতে যাওয়ার ঠিক আগের জায়গাটাতে একটা চমক আছে। শয়ে শয়ে মানুষ এখানে খাবার দাবার নিয়ে আসে, আর সেই খাবারের লোভে অনেক অনেক পায়রা এসে এখানে ভিড় করে। চলুন আপনাদের সেই জায়গাটাও একবার দেখাই। ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারছেন সেটা আমি ঠিক জানি না, তবে আমরা তো সামনে থেকে দেখেছি অগুন্তি পায়রা, মানে এত পরিমাণে পায়রা ছিল যে গুনেও শেষ করা যাবে না। এমনকি এখানে নিচে যে পায়রাগুলোকে দেখছেন এগুলো ছাড়াও এখানে যতগুলো গাছ আছে সেই গাছগুলোতেও কিন্তু পায়রা আছে, আর সমান সংখ্যক পায়রা কিন্তু আকাশেও উড়ে বেড়াচ্ছিল। আর সোমের বাবা বলছিল এই পায়রা ওড়ানো হাওয়া নাকি গায়ে লাগালে খুবই ভালো। তো আপনারা যদি এই ব্যাপারে কিছু জেনে থাকেন আমাকে কিন্তু কমেন্টে এসে জানাতে ভুলবেন না। আর এই এক ঝাঁক পায়রা যখন একসাথে ওড়া শুরু করছে তখন ঝড়ের মতো হাওয়া এসে গায়ে লাগছে। একটু আগে যেমনটা আপনাদের বলছিলাম, বেশ কিছুজন এখানে পায়রার জন্য খাবারও নিয়ে এসেছেন, আর খাবারগুলো তারা এদিক ওদিক গুনে গুনে দিচ্ছেন, আর পায়রাগুলোও তাদের সাথে সাথে উড়ে বেড়াচ্ছে। আর পায়রাগুলোকে একসাথে এইভাবে দেখে ওদের ছেড়ে আর আসতেও ইচ্ছে করছিল না। সাদা পায়রা দেখো কত সুন্দর। সেটাই দেখছি, এরা জানে বলে এরা ওইখানে। এরা খাবার কোথা থেকে কিনে নিয়ে এলো? হ্যাঁ, একটু হাঁটার পরে একটু বসে পড়তাম, দিয়ে তারপর উঠে পড়বি। ঠিক যেমনটা আপনাদের বলছিলাম, স্টেডিয়ামের মধ্যে ছোট থেকে বড় অনেক দলই কিন্তু খেলাধুলা করছিল, আর আমি আর সোমের বাবা একটু হাঁটাহাঁটি করার পরেই এখানে একটু বসে পড়েছিলাম। কিছুক্ষণ বসে আবারও উঠে হাঁটা দিলাম রুমে যাওয়ার উদ্দেশ্যে। চলুন এখন হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি। হায়দ্রাবাদের ঠিক যে জায়গাটাতে সোমের বাবারা থাকে সেই জায়গাটার নাম হচ্ছে গোসামহল, আর এই যে পুলিশ গ্রাউন্ডটা এটা গোসামহল স্টেডিয়াম নামেও কিন্তু পরিচিত। আর এখানে যে স্তম্ভটা রয়েছে এই স্তম্ভটা হলো এখানকার পুলিশ মেমোরিয়াল। অন ডিউটি থাকাকালীন যে সমস্ত পুলিশ অফিসাররা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের স্মৃতিতে বানানো হয়েছিল এটি। যাই হোক, আমরা এরপর হাঁটতে হাঁটতে পুলিশ গ্রাউন্ড থেকে বেরিয়ে চলে এসেছি, আর এখন সোজা একটা দোকানে যাচ্ছি যেখানে সকালের জলখাবারের জন্য কিছু খাবার নেব। আর এদিকে তো সকালের জলখাবার মানেই ওই ইডলি ধোসা এগুলোই, আর সোম যেহেতু ধোসা খেতেও চেয়েছিল তাই ওখানে যাওয়া।
ঠিক যে জায়গাটায় সোমের বাবারা রুমে থাকে তার সামনেই আছে একটা গলি, আর সেই গলি রাস্তা দিয়ে সামনের দিকে একটু বেরিয়ে এলেই এই দোকানটা। যখনই আমরা হায়দ্রাবাদে আসি এই দোকানটা থেকেই ইডলি ধোসা এসব কিনে খেয়ে থাকি, তাই ভাবলাম এই দোকানটা আপনাদের একটু দেখাই। যিনি এখানে ধোসাটা বানাচ্ছেন দেখুন কতটা ফ্লুয়েন্সির সাথে তিনি কাজ করছেন। বলা ভালো সকাল সকাল এই দোকানটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। খাবার দাবারগুলো নিয়ে রুমে আসতে আসতে অনেকটাই খিদে পেয়ে গিয়েছিল, যেহেতু সকালে একটু হাঁটাহাঁটিও করেছিলাম। তবে খাবারগুলো যতটা না দেখতে সুন্দর হয়েছিল তার থেকেও অনেক গুণ বেশি সুস্বাদুও হয়েছিল। আর ওই দিন রবিবার ছিল, তাই সকলের কাজের ছুটিও ছিল, আর দাদার কয়েকজন গেস্টও আসার কথা ছিল। তাই ওই দিন দুপুরে আমাদের মেনু ছিল খাসি মাংস আর বাগদা। সোমের বাবা এখানে খাসি মাংসটা ম্যারিনেট করতে লেগেছে। আর খাসি মাংস বানাতে যা যা লাগে মানে আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো সবই আগে থেকে কুটনো কুটে রাখা আছে। সোমের বাবা এখানে চিংড়ি মাছগুলো হাতে তুলে তুলে দেখাচ্ছে, দেখুন খাসি মাংস আর তার সাথে এই চিংড়ি মাছগুলো দিয়ে মালাইকারি রান্না হবে। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। খুব শিগগির দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।